হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমরা একদম কাক ভোরে বেরিয়ে পড়ছি নতুন একটা যাত্রার উদ্দেশ্যে। তবে কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পর জানাচ্ছি। তোমাদের জন্য নিয়ে চললাম আবার একটা ট্রাভেল ব্লগ। হ্যাঁ, তবে কোথায় যাচ্ছি জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কিন্তু এতক্ষণে চলে গেছি আর একটা দূর রাস্তার মধ্যে। আর তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি ভোর ভোর, মানে ভোর 4টে বাজে এখন। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। যাচ্ছি কিন্তু তারা মানসিকের জন্য কুয়েত তারাপীঠে। তোমরা কিন্তু যারা আমাকে চেনো না তারা কিন্তু অবশ্যই জেনে রাখো, আমি হচ্ছে তনুশ্রী। আমি মেনলি ট্রাভেল এবং মেকআপ নিয়ে ব্লগ করে থাকি। তোমাদের যারা পছন্দ সম্পূর্ণ ব্লগ দেখা, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আবার ফিরে যাই আমার মেন ভিডিওতে। দেখলেই তোমরা যে আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম, প্রায় তখন অন্ধকার ছিল। আর এখন একটু একটু করে সূর্যের আলো উঠছে, দিনের আলো ফুটে উঠছে। তোমাদেরকে যেরকম আমি বললাম যে আমরা আজকে যাচ্ছি তারাপীঠে। তো তারাপীঠ হচ্ছে কলকাতা থেকে প্রায় 240 কিলোমিটারের রাস্তা, মানে বীরভূমে যেতে হবে আমাদের আজকে। তারাপীঠ বীরভূমের মধ্যেই অবস্থিত। এবারে ট্রাভেলিং এর জন্য সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এবার আমরা কোলাঘাট যাব না। যেহেতু বীরভূম যাচ্ছি সেহেতু আমাদেরকে দিল্লি হাইওয়ে নিতে হবে। আমরা বোম্বে হাইওয়ে নেব না। বোম্বে হাইওয়ে যেতে গেলেই আমাদের কোলাঘাটটা একটা মর্নিং ব্রেকফাস্টের পয়েন্ট পড়ে। তাই এবার আমরা ঠিক করেছি আমরা বাঙালিদের আরেকটা আকর্ষণ মানে শক্তিগড়। অবশ্যই সবাই শক্তিগড়ের নাম শুনেছে কারণ ল্যাংচার জন্য বিখ্যাত। তো সেই শক্তিগড় এবার আমরা হল্ট করব এবং সেখানেই আমরা ব্রেকফাস্টটা করব। অনেকক্ষণ গাড়ি চলছে। আমরা প্রায় 201 কিলোমিটার ক্রস করে চলে এসেছি মহেশ্বরপুরে। তার সঙ্গে সুন্দর সানরাইজ তোমরা দেখতেই পাচ্ছ, সূর্য উদয় হয়ে গেছে। এবার একটু চা না খেলে কিন্তু হচ্ছে না, কারণ অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে আছি, বাবা ড্রাইভ করছে। তো একটু চা আমাদের টেস্টটা পেয়েছে, কারণ শক্তিগড় আসতে অনেকটা দেরি। তো চলো আমরা কিন্তু একটু চা খেয়ে নিই সবাই মিলে। টি ব্রেক কিন্তু কমপ্লিট। আবারও আমাদের গাড়ি কিন্তু ছুটে পড়েছে নিজের গতিবেগে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তোমরা কিন্তু যারা আমাদের ব্লগ দেখো তারা জানো যে আমি বেশিরভাগ ট্রাভেলিং ব্লগ কিন্তু গাড়িতে করেই করি, যেগুলো আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। এবারে অনেকেই ভাবো যে কেন খালি আমরা গাড়ি করেই যাই, কেন আমরা যাই না কোনো রকম ট্রেনে করে। কারণ কি আমাদের যেই এই রোড জার্নিটা বা রোড ট্রিপগুলো করতে খুবই ভালো লাগে। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম আমরা শক্তিগড়ের ল্যাংচা খেতে, ল্যাংচা নিলয় মানে আদি ল্যাংচা নিলয় নামক এই দোকানে। আর দেখো এখানে ল্যাংচার কত রকম ভ্যারাইটি, সীতাভোগ, মিহিদানা, আরো কত রকম মিষ্টি এখানে ছিল। আর আমাদের বাঙালিদের প্রসিদ্ধ ব্রেকফাস্ট কচুরি, আর তার সঙ্গে খুব সুন্দর আলুর তরকারি দিচ্ছিল ওরা। আর মাত্র 20 টাকা দুটো কচুরির দাম। দারুণ টেস্ট ছিল। বেশিরভাগ সময়টাই আমরা যাই কোলাঘাট হয়ে, বোম্বে রোড হয়ে বিভিন্ন রকম ডেস্টিনেশনে। বাট আজকে যেহেতু আমরা অনেক দিন বাদে দিল্লি রোড হয়ে আসছি, সেহেতু আমরা সত্যিকারের সুন্দর সুন্দর খাবার খাওয়ার মানে সৌভাগ্য হলো। তবে হ্যাঁ, ল্যাংচার কোয়ালিটি বা মিষ্টির যে কোয়ালিটিগুলো সেগুলো আর আগের মতো নেই বললেই চলে। তবে যাই হোক, ভালো রিজনেবল প্রাইসের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমাদের পৌঁছাতে হবে তারাপীঠে, কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে আর তার সঙ্গে গরমও বেড়ে গেছে। গাড়িতে এসি চলছে, বাট তাও আমাদের প্রচণ্ড একটা হাঁসফাঁস করছি আমরা গাড়ির মধ্যে বসে। তো চলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সুন্দর রাস্তা পেরিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। অনেকক্ষণের জার্নি শেষ করে আমরা কিন্তু অ্যাট লাস্ট ঢুকে গেছি তারাপীঠের ভেতরে। বীরভূম তারাপীঠের কাছে চলে এসেছি আমরা। এবারে আমাদের গাড়িটা পার্কিং জোনে পার্ক করতে হবে, কারণ আমাদের হোটেল হচ্ছে মন্দিরের খুব কাছে। আর সেখানে কোনো পার্কিং স্পট নেই, তাই তারাপীঠে আমরা যতবারই এসেছি গাড়ি নিয়ে, তো গাড়িটা একটা পার্কিং জোন আছে সেইখানেই পার্ক করতে হয়। দেখো আমরা এখন নেমেও গেছি। এই যে হচ্ছে এটা হচ্ছে পার্কিং জোন। এখানে যারা গাড়ি নিয়ে আসে তারা গাড়ি পার্ক করে।
এই পার্কিং জোনে গাড়ি পার্ক করার জন্য কিন্তু পার ডে ভাড়া নেয় 200 টাকা করে। আমরা এখন ঢুকে পড়েছি হোটেল শ্যামাশ্রীতে। আমরা এখন লাগেজ নিয়ে রুমের দিকে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের রুম। বেডটা বিশাল বড়, কারণ কি আমরা 3জন এই রুমে থাকবো। বেডটায় প্রায় 5জন শোয়া যায়, এরকম একটা বেড দিয়েছে। সিম্পল এসি রুম নিয়েছি আমরা। তবে একটাই বিশেষত্ব এই রুমটা দিয়ে, যে আমরা এই রুমের জানলা দিয়ে কিন্তু মন্দিরের যে চূড়াটা বা মন্দির সংলগ্ন যেহেতু হোটেলটা, সেহেতু মন্দিরটা পুরো এখান দিয়ে দেখা যায়। তো এটাই হচ্ছে একটা এর বিশেষত্ব। আমরা এখন পৌঁছে গেছি হোটেল শ্যামাশ্রীতে। আজকের দিনটা এখানে থাকবো অ্যান্ড দেন কালকে পুজো দেবো। আপাতত এখন একটু রেস্ট নেবো, অনেকক্ষণ জার্নি করে এসেছি। তারপর লাঞ্চের সময় তোমাদের সঙ্গে আমি আবার দেখা করবো। এখানে এসে যা বুঝলাম, এখানে গরম আরো বেশি, ভীষণ তাপ, ভীষণ একটা রোদ্রের তাপটা এখানে অতিরিক্ত বেশি, খুব গরম লাগছিল এখানে। তো আমি বলবো যে বীরভূমে আসতে গেলে একটু শীতের দিকে এসলেই বেটার, বাট আমাদের মানসিক সূত্রে আমরা এসেছি। আর আমরা লাঞ্চ করতে চলে এলাম একটা হোটেলে, দেখতেই পাচ্ছ। তবে লাঞ্চের এক্সপিরিয়েন্স মোটেও ভালো না, দাম অতিরিক্ত বেশি ছিল এই হোটেলটা, হোটেল রাজশ্রী, আমি বলেই রাখছি। আর বিহেভিয়ারও খুব খারাপ, আমাদের একদমই পছন্দ। গুড ইভিনিং ফ্রেন্ডস, বিকেল হয়ে গেছে। লাঞ্চ করে নেওয়ার পরে আমরা রেস্ট নিচ্ছি, স্নান টান করে, একদম অনেক ভোরে উঠেছিলাম আজ, তার জন্য এখন একটু ইভিনিং এ বেরোচ্ছি বাইরে। এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, আর নলহাটির দিকে যাবো ভাবছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এখানে আমাদের হঠাৎই কিন্তু হোটেল চেঞ্জ করতে হয়েছিল। হোটেল শিফটিং এর কারণটা তোমাদেরকে আমি পরে বলবো। এই হচ্ছে আমাদের নতুন হোটেলের রুম, হোটেল কাকাতুয়ায় আমরা এখন চলে এসেছি। আর রুমের ভাড়া সেমই আছে, মানে ওখানেও ছিল 1400 টাকা, এখানেও 1400 এসি রুম নিয়ে। তো চলো আর বেরোনো যাক, আমি পরে তোমাদেরকে এই কারণটা বলবো। নতুন লোক দেখে একটু 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 ভয়ে ভয়ে আছে। পাপা যাও না হোটেলটির নামও কাকাতুয়া, আর তার সঙ্গে সুন্দর কাকাতুয়ার কোনো পিস ছিল, তার সঙ্গে একটু কথা বলছিলাম আমরা। আমরা এখানে ঠিক করেছিলাম টোটোওয়ালার সঙ্গে কথা বলে, যে আমরা বামাখ্যাপার বাড়ি বা গ্রামে আগে যাব, আর তারপরে নলহাটি যাব। বাট আমাদের না বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল, শিফটিং, তারপর একটু চাও খেয়েছিলাম বিকেলে। আমরা এখনই মোটামুটি বাজে হচ্ছে 6টার কাছাকাছি। তো এখান থেকে নলহাটি কিন্তু অনেকটা দূরত্ব, সেহেতু আমরা বামাখ্যাপার বাড়িটা ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি মায়ের আরেকটি সতীপীঠ, 51 পীঠের মধ্যে, এটা হচ্ছে নলহাটি। আমরা নলহাটিতে প্রায় পৌঁছেই গেছি একদম। আমরা প্রথমেই লাগোয়া যে শিব মন্দিরটি, মানে যোগেশ ভৈরব মন্দিরটি দর্শন করলাম। কারণ তোমরা জানো অনেকেই যে সতীপীঠ যেখানে যেখানে রয়েছে সেখানে একটা ভৈরব মূর্তি মন্দির রয়েছে শিব ঠাকুরের। তো নিয়ম মতো সেটাকে আগে দর্শন করতে হয়, তারপরে মায়ের মন্দির দর্শন করতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু আগে বাবাকে দর্শন করে দেন তারপরে মা নরাটেশ্বরী মন্দিরে চলে এসেছি। মন্দিরের বাইরে কিন্তু এরকম ডালার অনেক দোকান আছে। তো আমরা ভাবলাম যে পুরোটা দিয়েই দিই। কারণ কি সময় ছিল আমাদের কাছে, একদম পারফেক্ট সময়ে ঢুকেছিলাম ওখানে আমরা সন্ধ্যা আরতির ঠিক আগের মোমেন্টে। তো ডালা নিয়ে আমরা এবার পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছি। এই হলো মা নরাটেশ্বরীর গর্ভগৃহ। দেখো কত সুন্দর। আর তারপরে মায়ের মূর্তি দেখলে তোমরা আরোই বিস্মিত হবে। খুব সুন্দর একটি মূর্তি। আমার তো খুব ভাল লেগেছে। আর এখানে হচ্ছে তোমাদের মায়ের, মানে মা সতীর নলি পড়েছিল বলে এই জায়গাটির নাম নলহাটি, এবং মায়ের ওই সূত্রে নাম হয়েছে নরাটেশ্বরী। পাশেই লাগোয়া একটি গণেশ ঠাকুরেরও মন্দির রয়েছে। এখানে মাকে প্রত্যেকদিন, মানে মায়ের যে শিলা মূর্তিটি রয়েছে, মেইন যে মূর্তিটি, প্রত্যেকদিন সকালে ভোর ৫টার সময় স্নান করানো হয়, তখন ভক্তদের দেখানো হয়। অন্নভোগও দেওয়া হয় এখানে, সেটা সকালে দেওয়া হয়। আর দেখো এখানে এখন চলছে মায়ের সন্ধ্যা আরতি, সেটা আমরা এখন মন দিয়ে দেখবো। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর রাত ৮টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরাও 8:45 নাগাদ ওখান দিয়ে বেরিয়ে এসেছি, কারণ আমাদেরকে অনেকটা দূর যেতে হবে। তারাপীঠ এখান থেকে অনেকটা দূরের রাস্তা। অনেকেরই ধারণা যে তারাপীঠ হচ্ছে সতীপীঠের মধ্যে একটি পীঠ, বাট এটা তোমাদের ভুল ধারণা যারা ভাবছো। কারণ কি এটি হচ্ছে একটি
সিদ্ধপীঠ। এখানে অনেক সাধকরা, সন্ন্যাসীরা এসে এখানে সিদ্ধি প্রাপ্ত হয়, তন্ত্র সাধনা শেখে। তো এই ধারণাটি কিন্তু একদমই ভুল। এখন আমরা তারাপীঠে পৌঁছে কিছু কেনাকাটি করব, কারণ কি তারাপীঠেও কিছু মার্কেট প্লেস রয়েছে তারাপীঠ মন্দিরের একদম গায়ে গায়ে। সেগুলো থেকে অনেক কিছু কেনার প্ল্যানিং আমরা করেছি। আর পাশে যদি ফুচকা একটু মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কিছু খাইনি তো দুপুরের পর থেকে। আর এই খাওয়া দাওয়া করার পরই আমরা যাব একটু কেনাকাটি করতে। একটু ঠিকঠাক করে নাও। কিন্তু এই কালার থাকবে না, এগুলো 1 নম্বর কলা, এগুলো কেটে গয়নার। আমার বৌদির কিন্তু মোটা শাঁখা পরার খুব শখ, আর এখানে এই মোটা শাঁখাগুলো ওরা দেখতে পেয়েছিল আর খুব সস্তায় পেয়েছিল। মোটামুটি 700 টাকা করে হয়তো পেয়ার নিয়েছিল। তো দেখো ওর হাতে খুব সুন্দর মানিয়ে হচ্ছে, গোলগাল হাত তো বেশ সুন্দর লাগছে হাতে পরানোর পরে। কেনাকাটি করার পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে এসেছিলাম, কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেটুখানি কেনাকাটি বাকি আছে তাই ভাবলাম পরের দিন আমরা আছি তো সেইবারই করবো। এখন আমরা চলে এসেছি হোটেলে, ফিরত চলে এসেছি, কারণ কি অনেকক্ষণ ঘোরার পর টায়ার্ড হয়ে গেছিলাম। তোমরা দেখলে আমরা নলহাটি গেছিলাম, নলহাটি মেন আর কি একটা সতীপীঠ, তো ওখানে আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো। আজকে আর মাতার মানে তারাপীঠের মন্দিরে যাওয়া হয়নি, কালকে তো আমরা পুজোই দেবো। আর তার মাঝখানে একটা ইনসিডেন্টও ঘটলো, তোমরা হয়তো বুঝতে পেরেছো না জানি না, কারণ হোটেলটা চেঞ্জ করেছি আমরা। ওই আগের যে হোটেলটা একদম মন্দিরের গায়ে লাগোয়া, খুব ভালো হোটেলই ছিল, আমরা আগের বারও এসে থেকেছিলাম 3 বছর আগে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। কিন্তু এবারে সমস্যাটা হচ্ছে এখানে এত গরম বীরভূমে, মানে সকালে তো প্রচুর লু বয়, এবং তার ফলে ওই রুমটা এত হিট হয়ে যাচ্ছে। আর এসি রুমই না হয়েছে, কিন্তু এসিটা কোনো কাজ করছে না। মানে 16তে এসি চালিয়ে রেখেছি প্রায় 5 থেকে 6 ঘন্টা, কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা রুম হচ্ছে না। তাই জন্য এই রুমটা আমরা ছাড়তে বাধ্য হলাম। যার রেফারেন্সে এসেছিলাম আমরা, তাকে বললাম, সে আবার বললো রুমটা চেঞ্জ করতে বা হোটেলটা চেঞ্জ করতে। হোটেলটা চেঞ্জ করে দিয়েছি, এখন আমরা আছি কাকাতুয়া হোটেলে। তো এখানেই থাকবো আগামীকালও, আর পরের দিন তারপরে চেক আউট আছে। তো এবারে আমরা ডিনার করতে যাব, ডিনার করার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলে এলাম একটা রেস্টুরেন্টে। এখানে আমরা রুটি, তড়কা, ডিম অমলেট এসব ট্রাই করেছিলাম। রাতে খুব ভালো খাবার দাবার ছিল, দুপুরের থেকে ভালো এক্সপিরিয়েন্স। এখন অনেক রকম মিষ্টিও পাওয়া যাচ্ছিল, বাট মিষ্টি আমরা ট্রাই করিনি আজকে। তো হোটেলে তো ফিরে ডিনার যাচ্ছি। করে আমরা কিন্তু বাড়িতে ফিরে এসেছি, মানে হোটেলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কালকের ব্লগে। টাটা, গুড নাইট।